নমস্কার। পাঁচমেশালি গল্পে আবারও সবাইকে স্বাগত। আমি বন্দনা। আশা করি সকলে ভালো আছেন। আজ আমি পাঠ করে শোনাব একটি ছোট গল্প। রবিবাসরীয় থেকে নেওয়া এই গল্পটি পাঠ করে আমার ভীষণ ভালো লেগেছে, তাই আমি গল্পটা তোমাদের সাথেও শেয়ার করলাম। আশা করি তোমাদেরও ভালো লাগবে। আর ভালো লাগলেই লাইক, কমেন্ট, শেয়ার করবে। আর আমার আরও গল্প শুনতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তবে শুরু করি। ছোট্ট গল্প আগুনের শিখা, অভিজিৎ তরফদারের লেখা। একটা কাজ নিয়ে বসেছিলাম, চেঁচামেচি শুনে উঠে পড়তে হলো। বাবা, কি হলো? চিৎকার করছো কেন? আমার কলমটা পাচ্ছি না, তোরা কেউ নিয়েছিস? বাবা এখনো কলমকে পেন বলা রপ্ত করতে পারেনি। 36 বছর কলম পিষেছে। বাজার করতে বেরুলেও বুক পকেটে কলম না গুজে বেরোয় না। বাবার কাছে কলম কি জিনিস আমি জানি। আমরা নিতে যাব কেন? তোমার কলম দিয়ে আমরা কি করব? দেখো, তুমিই কোথাও রেখেছো হয়তো ভুল করে। আমি আমি ভুল করে? না 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 না, হতেই পারে না। বাজার থেকে ফিরে প্রথমে কোথায় গিয়েছিলে তুমি? কোথায় আবার? পা ধুতে বাথরুমে ঢুকেছিলাম। বাথরুমে গেলাম, তাকাতেই নজর পড়ল টুথব্রাশ যেখানে রাখা হয় সেখানে দিব্যি শোভা পাচ্ছে বাবার প্রিয় কলম। এই রকম ছোটোখাটো ঘটনা দিয়ে শুরু। সাবান, কেশে মানিব্যাগ, বেসিনে হাতঘড়ি, গ্যাস সিলিন্ডারের ওপর বাঁধানো দাঁত, যা যেখানে রাখার কথা নয় রাখতে থাকলো বাবা, এবং না পেয়ে বাড়ি মাথায় করা শুরু করলো। এরপর শুরু হলো কোনো কাজ করেও ভুলে যাওয়া। ছুটির দিন, আমি বাড়িতে। খাওয়া দাওয়া শেষ করে বাবা শুতে গেছে ভর দুপুরে। হঠাৎ আবার টেবিলে এসে বসে পড়ল। কি হলো? মা জিজ্ঞেস করল। খেতে দিলে না এখনো? খিদে পেয়ে গেছে যে। মা অবাক হলো। এই যে একটু আগে খেয়ে উঠে গেলে, মনে নেই? বাবা তার চেয়েও বেশি অবাক হলো। খেয়েছি? ঠিক বলছো? কই, মনে করতে পারছি না তো। চেনা লোকের নাম ভুলে যেতে লাগলো। বাবার পিস্তুত দাদার ছেলে জয়দা অনেক দিন পর এসেছে। এই জয়দা বাবার হাত ধরে বহুবার মোহনবাগান ইস্ট বেঙ্গলের খেলা দেখতে মাঠে গিয়েছে, তাই কলকাতা এলে একবার দেখা না করে যায় না। বাবা পাশের ঘরে গিয়ে ফিসফিস করে জিজ্ঞেস করল, কে রে লোকটা? ভীষণ চেনা চেনা লাগছে, অথচ কিছুতেই নামটা মনে করতে পারছি না। জয়দা না হয় কালভদ্রে আসে, কাগজ দেয় যে সত্যেন, গ্যাসের তপন, সবাইকে উল্টোপাল্টা নামে ডাকা শুরু করলো বাবা। প্রথমে বিরক্ত হলেও ওরা বুঝে গেল বাবা এখন থেকে উল্টোপাল্টা নামেই ওদের ডাকবে। মেনে নেওয়া ছাড়া উপায় নেই। সবচেয়ে বিপদ হলো বাইরে বেরিয়ে মাঝে মাঝে ফেরার রাস্তা ভুলে যেতে লাগলো। প্রথম দিনটা আমার বেশ মনে আছে। খেয়ে দিয়ে অফিসে বেরোবো, মা মুখ কালো করে এসে বলল, তোর বাবা যে এখনও ফিরল না, একটু খোঁজ নিবি? ফেরেনি? কোথায় গেছে? বাজারে যাওয়ার নাম করে সেই 7 সকালে বেরিয়েছে, রোজ এর মধ্যেই ফিরে আসে। কি যে হলো, চিন্তা হচ্ছে। চিন্তাটা আমার মাথায় গুজে দিয়ে মা চলে গেল। বেরোলাম খোঁজ নিতে। প্রথমে গেলাম বাজারে, সবাই চেনে বাবাকে। হ্যাঁ হ্যাঁ, দেখব না কেন, এসেছিলেন ঘন্টা 2 আগে তো বটেই, চলে গেছেন। না না, তারপর তো আর দেখতে পাইনি। খোঁজ করতে করতে পাড়ার শিবুর সঙ্গে দেখা, স্নান করে গঙ্গার ঘাট থেকে ফিরছে। মেসমশাই ওই তো ঘাটের সিঁড়িতে বসে রয়েছে। ঘাটের সিঁড়িতে?
হন্তদন্ত হয়ে গঙ্গার ঘাটে গিয়ে দেখি গাছের ছায়ায় বসে তন্ময় হয়ে নদী দেখছে বাবা। আমাকে দেখি, এসেছিস, চল বলে উঠে পিছন পিছন হাঁটা দিল। ভুলে যায়, কিন্তু খুব ছোটবেলার জিনিস বা ঘটনা আশ্চর্যভাবে মনেও করতে পারে। মা নারকোলের পুর দিয়ে পটল রান্না করেছে। খেতে খেতে বাবা বলে উঠল, ওয়াও, দারুণ হয়েছে! এই রকম পটলের তরকারি খেয়েছিলাম লক্ষ্মণ ঝুলায়। লক্ষ্মণ ঝুলা? সে তো কলেজে পড়তে বন্ধুদের সঙ্গে গিয়েছিলে, মনে আছে তোমার? কেন থাকবে না, এই তো সেদিনের ঘটনা। নদীর উপর প্রদীপ জ্বালানো, সেসব কখনো ভোলা যায়? হরিদ্বার, লক্ষ্মণ ঝুলা। সেদিনের পর থেকে বাবার বাইরে বেরোনো বন্ধ হয়ে গেল। বাজার দোকান আমি করি, আমি না থাকলে বাবাকে ফেলে মাও একলা বেরোয় না। তাও বাবা যে হুটহাট করে বেরিয়ে যায় তা নয়, বেরিয়ে পড়লে ফেরার রাস্তা চিনতে পারে না। আমার মাঝে মাঝে মনে হয় আমাদের বাইরের দরজাটা বাবার কাছে এমন কিছু যা দিয়ে বেরোনোই যায়, শুধু ঢোকা যায় না। পাড়ার লোকও জেনে গেছে, বাবাকে রাস্তায় একলা দেখতে পেলেই ধরে ফেলে। সেখানেও মুশকিল, অন্যদের কথায় ফিরতে চায় না। ক্রমশ অবস্থা এমন দাঁড়ালো, আমাকেও ভালো করে চিনতে পারে না বাবা। একজনই ব্যতিক্রম, মা। মা গিয়ে হাত ধরলেই জোকের পুকে নুন পড়ে। কথা না বাড়িয়ে মাথা নিচু করে বাধ্য ছেলের মতো ফিরে আসে। ডাক্তার দেখানো হলো। ডাক্তার বললেন ডিমেনশিয়া, সারে না, কোনো চিকিৎসাও নেই। বাবার পৃথিবীটা ক্রমশ ছোট হয়ে আসতে লাগলো। মার ভালো নাম শাশ্বতী, বাবা ডাকে সতী বলে। সতী, খিদে পেয়েছে, খেতে দাও। মাথা যন্ত্রণা করছে সতী, টিপে দাও। গরম লাগছে, ফ্যানটা চালিয়ে দাও। পৃথিবীটা যেন এক অন্ধকার ঘর, সেখানে একটাই আলোর রেখা, যার নাম সতী। সেই দিকে তাকিয়ে বাবা বেঁচে আছে। আত্মীয় স্বজন, প্রতিবেশী, বন্ধু বান্ধব সবাই বলেছে, এভাবে পারা যায় না, তোর মাই একসময় অসুস্থ হয়ে পড়বে, অ্যাটেন্ডেন্টের ব্যবস্থা কর, দিন রাতের অ্যাটেন্ডেন্ট, তোরা মাঝে মাঝে দেখে আসবি। মাকে বলতে গেলে মা মুখ কালো করে চলে গেল। একজন খবর আনলো, মধ্যম গ্রামের দিকে এই জাতীয় রুগীর দেখাশোনার ভালো ব্যবস্থা আছে, এমন হোম তৈরি হয়েছে, বাড়িতে রাখাচ্ছে ওটাই ভালো, খরচও বেশি নয়। কথাবার্তা মায়ের সামনেই হয়েছিল। রাতে বাবা ঘুমিয়ে পড়লে মা আমার ঘরে, ঠিক করলি কিছু? কার কথা বলছো? ওই মধ্যম গ্রাম না কি যেন? দেখি, যাব সামনের রোববার দেখে আসতে। ওখানে গিয়ে আর একটা জিনিসও খোঁজ নিবি। চোখ তুলে তাকালাম, সঙ্গে বাড়ির কাউকে থাকতে দেয় কিনা। দেখলাম মা আঁচলে চোখ মুছছে। মানুষটাকে একা ফেলে রেখে আমি কিভাবে এখানে থাকবো বল দেখি। সকাল থেকে ঝিরঝির বৃষ্টি। মা গেছে মন্দিরে পুজো দিতে। আমি রেডি হচ্ছি বেরোবো বলে। একটু আগেও দেখে এসেছি বাবা চোখ বন্ধ করে ঘুমুচ্ছে। বাথরুমে ঢুকেছি স্নান করতে। বাইরের দরজায় খুট করে একটা শব্দ হলো। নিশ্চয়ই বাবা। ভিজে গায়ে তোয়ালে জড়িয়ে বাইরে এসে দেখি যা ভেবেছি তাই। বাইরের দরজা হাট করে খোলা, বাবা নেই। কি করব ভাবছি। মা ফিরল ফুলের সাজি আর প্রসাদ হাতে করে। উকি মেরে বাবাকে দেখতে না পেয়ে জিজ্ঞেস করলো, কোথায় গেল? বুঝতে পারছি না, ঘুমুচ্ছে দেখে স্নানে ঢুকেছিলাম, কিন্তু বেরিয়ে আর দেখতে পাচ্ছি না, বাইরের দরজাও খোলা।
কোনো কথা না বলে ফুল আর প্রসাদ টেবিলে রেখে মা বেরিয়ে গেল। আমি অপেক্ষা করতে লাগলাম। অফিস যাওয়ার সময় পেরিয়ে গেল। বৃষ্টি সামান্য ধরেছে, রোদ ওঠেনি। কী করব বুঝতে পারছি না। ঘর খোলা রেখেও বেরোতে পারছি না। তালা দিয়ে বেরুলে আবার ওরা ঢুকতে পারবে না। দুপুর পার করে মা ফিরল, বিধ্বস্ত চেহারা। কোথাও পেলাম না। কি হবে বলতো? মায়ের গলা বুঝে এলো। চিন্তা আমারও হচ্ছিল। আজকাল তো রাস্তাঘাট পার হওয়ার সময়ও তালজ্ঞান থাকে না। অ্যাক্সিডেন্ট করেনি তো? মা বলল, দাঁড়া, তোকে আগে খেতে দিই, পরে হবে। যাই, আমি একবার দেখে আসি। পাঞ্জাবিটা গলিয়ে আমি বেরুলাম খোঁজ নিতে। তন্ন তন্ন করে খুঁজেও কোথাও পাওয়া গেল না। যেখানে যেখানে বাবা যেতে পারে তার একটা জায়গাও বাদ দিইনি। এমনকি একজন সার্জেন্টকে দেখে জিজ্ঞেস করেছি কোনো অ্যাক্সিডেন্টের খবর আছে কি না। ভদ্রলোক ভালো। যন্ত্র ঘেঁটে দেখে আমাকে নিশ্চিন্ত করলেন। না, এই অঞ্চলে সকাল থেকে কোনো অ্যাক্সিডেন্ট হয়নি। বাবা কোনো দিনই মোবাইল ফোন ব্যবহার করে না। যখন থেকে হুটহাট বেরিয়ে যাওয়া শুরু করলো, একটা মাদুলিতে নাম ঠিকানা লিখে হাতে বেঁধে দিয়েছিলাম। সেটাও ছিঁড়ে ফেলেছে। এত অসহায় লাগছিল, নিজের ওপর রাগও হচ্ছিল। তখনই বাথরুমে না গিয়ে যদি মায়ের জন্য অপেক্ষা করতাম, তাহলে এমন বিপদে পড়তে হতো না। ঘুরে ঘুরে শেষ অবধি বাড়ির রাস্তা ধরেছি। পাড়ার মোড়ে দেখি চপল অটো চালায়। অটোতে বাবা, বাবাকে ধরে বসে আছে পাড়ারই একটা ছেলে। চপল অটো থামিয়ে নেমে এলো। মেসোমশাই রাস্তার ধারে ফুটপাতে পড়েছিল। পাগল টাগল হবে ভেবে সবাই পাশ কাটিয়ে চলে যাচ্ছিল। আমার চোখ পড়তেই মনে হলো চেনা চেনা লাগছে। কাছে গিয়ে দেখি, আরে মেসোমশাই! বাড়ি পৌঁছে দিয়ে গেলাম। আর একা ছেড়ো না, কখন কি হয়ে যায় বলা তো যায় না। চপলকে অনেক ধন্যবাদ দিলাম। টাকা দিতে চাইলাম, নিল না। বললাম এক কাপ চা অন্তত খেয়ে যেতে, তাও শুনল না। অটো ঘুরিয়ে চলে গেল। বাবাকে নিয়ে বাড়িতে ঢুকেছি। মা এসে দাঁড়িয়েছে বারান্দায়। বাবা হঠাৎ হাউ হাউ করে কেঁদে উঠল। ভীষণ ব্যথা লেগেছে। শিখা, আমাকে ধরো। গালের ভিতরে কেটে গিয়েছে, রক্ত পড়ছে। দেখছো কি? আমাকে ঘরে নিয়ে চলো শিখা। মায়ের দিকে তাকালাম। মায়ের চোখ একবারও বাবার উপর থেকে সরেনি। চোখের ভাষা পড়তে আমার একটুও অসুবিধে হলো না। বৃষ্টি থেমে গেছে। মেঘ কেটে গিয়ে বেরিয়ে এসেছে শুক্লপক্ষের চাঁদ। শান্ত চাঁদের আলো ছুঁয়ে যাচ্ছে ঘর, বারান্দা, খাবার টেবিল। বারান্দায় বসে ভাবছিলাম সারাটা সকাল, দুপুর, বিকেল কীভাবে কেটেছে। একটা খারাপ খবর, একটা আশঙ্কা আকাশ ছাওয়া মেঘের মতো ছায়া ফেলেছিল। মেঘ কেটে গিয়েছে। স্বস্তির আলোয় চরাচর ভেসে যাচ্ছে। এখন তো খুশি হওয়ারই কথা, বাবা ফিরে এসেছে। সামান্য আঘাত লেগেছে, কেটে কেটে গিয়েছে দুই এক জায়গায়। কদিনই ঠিক হয়ে যাবে। সব কিছু আগের মতো হয়ে যাবে। আমার অফিস, মার পুজো আচ্চা, অথচ কোথাও যেন কিছু কাঁটার মতো খচখচ করছে। শিখামাসি মায়ের দূর সম্পর্কের বোন। স্বামীর সংসারে কী সব ঝামেলা ঝঞ্ঝাট। আমি তখন ছোট, অত কিছু বুঝতেও পারিনি। এসে সংসারটা মাথায় তুলে নিয়েছিল। আমার স্কুলের জামা প্যান্ট ইস্ত্রি করা থেকে স্কুল দিয়ে আসা, নিয়ে আসা, বাবার সমস্ত কিছু, এমনকি জুতো জোড়াও পালিশ করে হাতের কাছে রাখা, বাড়িঘর ঝকঝকে তকতকে করে সাজানো, নিত্য নতুন খাবার বানিয়ে খাওয়ানো। সংসারের চেহারাটাই বদলে দিয়েছিল শিখামাসি। সেই শিখামাসি একদিন চলে গেল। সেদিনটা আমার বেশ মনে আছে।
বাবা অফিসে বেরিয়ে গেছে। ঘুম থেকে উঠে বারান্দায় বেরিয়ে দেখলাম বারান্দার ধারে পা ঝুলিয়ে বসে শিখা মাসি, চোখে আঁচল, পিঠটা কান্নার দমকে কেঁপে কেঁপে উঠছে। দূরে দাঁড়িয়ে মা কিছু বলছিল, আমাকে দেখে থেমে গেল। শিখা মাসিও আমাকে দেখেছিল, চোখ মুছে কাছে টানল, আদর করল, গাল টিপে কপালে একটা চুমু খেলো। এখন যে ঘরে থাকি আমি, সেখানে থাকতো মাসি। আমাকে আদর করে উঠে ঘরে ঢুকে পুরনো একটা তোরঙ্গ, যার ভিতরে মাসির জিনিসপত্র থাকতো, সেটা নিয়ে কোনো দিকে না তাকিয়ে দরজা খুলে বেরিয়ে গেল। বাড়ি ফিরে রাত্রিরে খেতে বসে সর্ষে দিয়ে রান্না করা সজনে ডাঁটার চচ্চড়ি মুখে দিয়ে বাবা বলেছিল, বাহ, সজনে ডাঁটাটা তো দারুণ হয়েছে, শিখা রেঁধেছে? মা জবাব দেয়নি। বাবা ঘাড় ঘুরিয়ে এদিক ওদিক দেখে জানতে চেয়েছিল, শিখাকে দেখছি না, কোথায় গেল শিখা? চলে গেছে, মা বলেছিল। বাবার হাত থেমে গিয়েছিল। অবাক হয়ে জিজ্ঞেস করেছিল, চলে গেছে কেন? আমি চলে যেতে বলেছি, এইটুকু বলে উঠে ঘরে ঢুকে দরজা বন্ধ করে দিয়েছিল মা। বাবাও খানিকক্ষণ খাবার নিয়ে নাড়াচাড়া করে হাত ধুয়ে ফেলেছিল। এত বছর পর বাবার স্মৃতিতে ফিরে এসেছে শিখা মাসি। বাবা ঘুমিয়ে পড়েছে। ঘরে এখনো খুটখাট আওয়াজ। মা বোধহয় বাসন গোছচ্ছে। কাল সকাল থেকে শুরু হবে রোজকার রুটিন। রাত্রিরে বাসন ধুয়ে না রাখলে সকালে দেরি হয়ে যাবে। বারান্দায় ছায়া পড়ল। মা, কিছু বলবে? হ্যাঁ, বলো। মধ্যমগ্রাম না কোথায় যেন বলেছিলি রেখে আসার কথা? খোঁজ নেওয়া হলো না তো, তুমিই বারণ করলে। আঙুলের ডগায় আঁচল পাকালো মা। একটু দ্বিধা করল, তারপর সোজা তাকালো। এবার যা, আর পারা যাচ্ছে না। মনে হচ্ছে রেখে আসাই ভালো। মায়ের মুখের দিকে তাকালাম। চাঁদের আলো পড়েছে মুখে। মুখের এক পাশ অন্ধকার, অন্য পাশে আলো। আর হ্যাঁ, সেদিন বলেছিলাম না খোঁজ নিস, ওখানে বাড়ির কাউকে সঙ্গে থাকতে দেয় কি না? তার আর দরকার নেই। গল্প পাঠ ভালো লাগলে অবশ্যই সেটা কমেন্ট করে জানাবেন। সকলে ভালো থাকুন। আবার আসবো অন্য এক গল্প নিয়ে। নমস্কার।